গত 4 বছর ধরে, বিশেষ করে করোনা পিরিয়ডটায় আমি কবি বাঁচি না, আমি কিছু ভালো কবিতা পেয়েছি এবং সেগুলো আবৃত্তি করেছি। বাংলাদেশের কাজ করেছি যেমন, তেমন আমি আমাদের পশ্চিমবঙ্গের কাজও করেছি। পশ্চিমবঙ্গের কবিতা নিয়ে আমি আবৃত্তি করেছি। আমি বর্ধমানের কোনো কবিতা পেয়েছি, ভালো কবিতা আবৃত্তি করেছি। ওই ওই পিরিয়ডটায় আমি ঘরে বসে শুধু আবৃত্তি করে গেছি। তো ওখানে একটি মহানারক, হাসিম কিয়ামের লেখা মহানারক একটি কবিতা, যে কবিতাটা 28 মিনিট টানা আবৃত্তি করতে হয়েছে আমাকে। হ্যাঁ, সেই মহানারক কবিতাটা মাইল ফলক হয়েছে। আর বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর নয় অভিমান, ওই আবৃত্তিটা ওদের আর্কাইভে স্থান পেয়েছে, ঢাকার আর্কাইভে স্থান পেয়েছে এবং ওদের কাগজে বেরিয়েছে। এবং আমাকে নিয়ে ওদের টিভি, যমুনা টিভি, একটা নিউজও করেছিল। সেটা নিউজটা আমাকে ওরা পাঠিয়েছিল। যাই হোক, আমি আবৃত্তি করে গেছি। এই আবৃত্তি ওরা শুনবেন বলে আমাকে ডেকে পাঠিয়েছেন, বারবার ডেকেছেন, 1 বছর আগে থেকে ডেকেছেন। এর আগে ডেকেছিলেন আবৃত্তি পরিষদ। হ্যাঁ, আবৃত্তি পরিষদ, সেটি হচ্ছে কি নাম, আহ, আলম আরা জুই তিনি চালান, তিনি ডেকেছিলেন। তারপরে ঢাকার বঙ্গীয় শিল্প সাহিত্য সংসদ, তাদেরই ব্রাঞ্চ কুষ্টিয়া, তারা আমাকে ডেকে পাঠালেন। তারপরে আমি পাসপোর্ট এবং ভিসা করলাম, তারপরে ওখানে যাওয়া হলো। এবং সঙ্গে আমার স্ত্রী অপর্ণা, ও আমার সঙ্গে শ্রুতি নাটক করেছে ওখানে। এবং আবৃত্তির পরে শ্রুতি নাটক ভীষণভাবে পাবলিক নিয়েছেন। সবথেকে বড় কথা, আমাদের পশ্চিমবঙ্গের শিল্প এবং সাহিত্যের কদর ওখানে ভীষণভাবে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে আমার ওখানে। ওদের আদর আপ্যায়ন, শিল্পীদের, বাইরের শিল্পীদের কিভাবে সম্মান দিতে হয়, এটা আমাদের ভালো লেগেছে। শুধু তাই নয়, আমি বর্ধমান থেকে গেছি, আমার এই প্রিয় শহর বর্ধমান, যে শহরে বেশিরভাগ আমার শিল্প সাহিত্য করার সুযোগটা হয়েছে এতদিন আছি বলে। বদলি হয়ে এখানে চলে এসেছি 1985 শেষের দিকে। টানা বর্ধমান শিল্প সংস্কৃতির সঙ্গে আমি যুক্ত। নাটক, আবৃত্তি, একটা সংস্থায় খবর পাঠ, এগুলো আমি করেছি। তো এই আমি যে পুরস্কারটা পেলাম, যে সম্মানটা পেলাম, আমি এই সম্মানটা বর্ধমানের যারা আবৃত্তি এবং বাচিক শিল্প চর্চার মধ্যে আছেন তাদের সকলকে, এবং সংস্কৃতির ভেতরে যারা আছেন তাদের সকলের সঙ্গে এটি আমি ভাগ করে নিলাম। এটা আমি অর্পণ করলাম তাদেরও, এই সম্মান তারাও প্রাপ্ত। আমরা গেছি 4 তারিখে, বেরিয়ে 5 তারিখে পৌঁছেছি। আর 13 তারিখে বর্ধমানে গেছি। ভীষণ উচ্চারণের তফাৎ রয়েছে। আমার অনুষ্ঠান 8 জন ছিল, উচ্চারণ সেটা নিয়ে আমি কয়েকটি সেমিনার, বিভিন্ন সংস্থায় আমাকে নিয়ে গেছেন ওরা, এবং গিয়ে আমাকে দিয়ে সেমিনার করিয়েছেন। যারা আবৃত্তি করছেন বা শ্রুতি চর্চা করছেন তাদের আমি সেখানে আমার সাধ্যমতো আমার যতটুকুন ভেতরে আছে আমি দেওয়ার চেষ্টা করি। ওটা হলো বঙ্গীয় 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 হ্যাঁ, বঙ্গীয় শিল্পকলা কুষ্টিয়া শহরে। ওরা ফুলের স্তবক দিয়ে আর উত্তরীয় দিয়ে বরণ করলেন, আর তারপরে মানপত্র দিলেন। তারপরে আমার সম্পর্কে কয়েকজন বললেন যারা মঞ্চে ছিলেন, ছবি আছে আমার কাছে, তারা বললেন। তারপরে আমাকে আবৃত্তি করতে বললেন, আমি আবৃত্তি করলাম একটা পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আবার আমাকে আবৃত্তি করতে হয়েছে, মানুষ চেয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন থেকেই আমি কবিতাকে ভালোবাসি এবং
আবৃত্তি দিকে আমার ঝোঁকটা আসে, যেহেতু আমার বাবা গুরুচরণ দাস, তিনি সুর করে রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলো বাড়িতে পাঠ করতেন। এগুলো আমার কানে আসতো এবং বাবা বলতেন, যদি লেখাপড়া বাংলা সাহিত্য যদি জানতে চাও তাহলে বঙ্কিমবাবু পড়ো। হ্যাঁ, এখন শরৎবাবু পড়ো না, বড় হয়ে পড়ো। এখন রবিবাবু পড়ো না, বড় হয়ে পড়ো। বঙ্কিমবাবু পড়ো। আমি বঙ্কিমবাবু পড়বো, বঙ্কিমবাবু বুঝতে পারছি না, তুমি আমার কাছে এসো, বুঝে দিচ্ছি। এর পরবর্তীতে বাবার কাছে যেটুকুনি, তারপরে তখন থেকে নাটক এবং পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে গেছি। বাবা যাত্রা থিয়েটার করতেন, সেটা হয়তো আমার ভেতরে একটু এসেছে। তারপর কলেজে গিয়েও করা। এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের বলছি, তারা আবৃত্তি শিখছে, যেহেতু ইংলিশ মিডিয়ামগুলোতে আবৃত্তি করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। সেই রকম বাড়ির কিছু ছেলে মেয়ে আমার কাছে আসে, গার্জেনরা হাত ধরে নিয়ে আসে, তাদের আমি শেখাই। তবে আরেকটু ব্যাপ্তি ঘটার দরকার আছে, বিশেষ করে আমাদের বাংলা ভাষাটা আমরা বাংলা বলি, সেই ভাষাটা যদি সঠিক উচ্চারণ না করতে পারি, এটা আমাদের কষ্টের। আমার মনে হয় ওখানে দেখলাম কলেজে, হ্যাঁ, বিভিন্ন কলেজে আবৃত্তি চর্চাটা আছে। টিচাররা আবৃত্তি শেখাচ্ছেন, বাংলার টিচার যিনি শিখেছেন আবৃত্তি করতে পারেন, তিনি কিন্তু আবৃত্তি শেখাচ্ছেন আমাদের এখানে। হ্যাঁ, বাংলা সাবজেক্টের সঙ্গে। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার।